আমরা ছাত্র ছিলাম 10 দিনে পরীক্ষা দিছি। এই হাসিনার বাচ্চা হাসিনা 3 মাস বৈশা পরীক্ষা দেওয়া পোলাপাইন্ডে সব চরিত্র খারাপ করে ফেলাইছে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা বস করছি, পড়াশোনা শুরু করছি, বুঝতে পারছো বাবা? সব বেজন্মা এগুলা। কোশ্চেন তো আল্লাহর রহমতে ইজি হয়েছে, এখন না পড়লে তো সবকিছু হার্ড লাগবে। তবে আমার মতে আমি ফুল মার্কস অ্যান্সার করছি, তবে হয়তো কিছু কিছু জিনিস হার্ড আসে, কিন্তু পরীক্ষা মানে হার্ড হবে সহজ হবে সব মিলি। আশা তো করি A+, তবে আল্লাহ যা রাখছে। আর আমরা ভালো স্টুডেন্ট, আমাদের জন্য তো প্যারা হয় নাই, কিন্তু যারা পড়ে আসবে না তাদের জন্য অনেক প্যারা হবে। আর আমরা তো নকলের চিন্তা নাই, আমরা তো পড়ছি, আমরা তো বই পড়ছি, তো আমরা এই প্যারা খাইতেছি না। হ্যাঁ, মিলন ভালো, মিলন বেস্ট, অনেক ভালো। মিলনতে গালাগালি করে, মানে মিলনে গালাগালি করার পর থেকে আমরা দেখলাম যে ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, 2 অনেক কঠিন আসছে। খালি কঠিন না, মানে স্টুডেন্ট মোট কথা এক্সাম দিবে, ভালো কথা বলবে, এক্সাম সহজ হবে। অনেকে বলে মানে এটা বাবলি চোরা আছে বা মিলন জোকার, মানে ওরকম যোগ্যতা নাই সব বলার, মানে এগুলাই মিলনের কোনো দোষ আছে। প্রশ্ন মানসম্মত হয়েছে, প্রশ্ন কঠিন না, প্রশ্ন এরকম লেভেলে হওয়া উচিত জানি মানে স্টুডেন্টরা এমন ভাবে পড়ে জানি সবকিছু কভার করতে পারে। প্রশ্ন ওরকমই হয়েছে, মানসম্মত হয়েছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ যারা পড়ছে তারা ভালো দিচ্ছে, যারা পড়ে নাই তাদের তো আল্লাহ জানে। হ্যাঁ, মিলন ভালো, মিলন বেস্ট। আমরা ছাত্র ছিলাম 10 দিনে পরীক্ষা দিছি। এই হাসিনার বাচ্চা হাসিনা 3 মাস বৈশা পরীক্ষা দেওয়া পোলাপাইন্ডে সব চরিত্র খারাপ করে ফেলাইছে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা বস করছি, পড়াশোনা শুরু করছি, বুঝতে পারছো বাবা? সব বেজন্মা এগুলা। এগুলোর জন্মের ঠিকানা নাই এগুলা। 100% এটা কোনো আন্দোলন না, ছাত্রলীগ, ছাত্র শিবির এবং অন্যান্য দল এনসিপি সব মিলে এখন গভর্নমেন্ট একটা ভল পজিশনে ফেলাইতে যাইতেছে এই আন্দোলন করে, আন্দোলনের নাম দিয়া নকল করতে পারতেছে না, কলেজে নকল দিতে পারতেছে না, এসএমএ মিলন গোয়া মারতেছে। এই জন্য সবগুলো এসে যে ওরা এই আন্দোলনের নামে এখন রাস্তাঘাটে মানুষকে কষ্ট দিচ্ছে। কর্মব্যস্ততার সময় মানুষ যখন বাসায় ফিরবে তখনই তাদের অবরোধ। আসলে একটাই শেষ, এগুলো বেজন্ম সব, এগুলো সব বেজন্ম। বাবা শিক্ষা দেয় না, এগুলো জীবন ভবিষ্যৎ জিরো। ঠিক আছে। আমার নাম রুবাইয়া মেহজাব ইসলাম, আমি মানসিং কলেজের শিক্ষার্থী। আমার কাছে ভাই না বিএনপি না আওয়ামী লীগ না জামাত পাশে, আমি কোনো দলই করি, কিন্তু একটা কথা কি জানেন, আজকে যদি এইচএসসিতে ফেল করি না, 2 দিন পরে যে বিদেশে যাবো, যে টেক্সটটা পাঠাবো, এটাই তাদের দরকার। জীবনে বাংলাদেশের মতো জায়গায় আর কিচ্ছু দরকার না। বাংলাদেশ টাকা ছাড়া আর কিছু চিনে না। বাংলাদেশ ভুয়া। শেখ হাসিনা যেমন দেশটা ধ্বংস করে দিচ্ছে, এখন বিএনপি সরকার দেশটা ধ্বংস করছে। কারোর হাতে দেশ নিরাপদ না। এই দেশ শেষ হয়ে গেছে। এই দেশ ঠিক করার মতো কোনো মানুষ নেই। আমার স্বামী শুধু রক্তাক্ত শরীর দেখছি, বরফে শহরে রয়েছে, আমি সেটাই দেখছি। এখন আর আন্দাজ করতেছে ঘুম থাকতে পারে, এখন অনেকে অনেক কিছু আন্দাজ করতেছে, রিপোর্টে কি আসবে, তদন্ত চলবে, অনেক কিছু ব্যাপার আছে। আমরা আসলে কিছুই বুঝতে পারতেছি না, কারণ তার বাসায় আসার কথা, আমি তার জন্য অপেক্ষা করতেছি। তার মা বাবার একটা সন্তান, আমার সন্তানের 1 বছর হয় নাই, কালকে 1 বছর হবে। আমার ম্যারেজ লেগেছে 2 দিন আগে, সব কিছু আমার রেগে গেল। এখন কি হয়েছে? এই ফকিন্নির বাচ্চাগুলো কোত্থেকে আসে একটু পর আইসা আমার কমেন্ট করে, বেয়াদব থার্ড ক্লাস কোথাকার মেজাজটা খারাপ করে। আইসা কমেন্ট করছে বেলজ্জা নারী। বেলজ্জা তুই কি দেখছো? বেলজ্জার করে বেলজ্জা, তোর বাপ বেলজ্জা, তোর মা বেলজ্জা, তোর 14 গোষ্ঠী বেলজ্জা। ফেক আইডি দিয়ে কমেন্ট করো কেন? সাহস থাকলে রিয়েল আইডি দিয়ে কমেন্ট করো, চরমেরা দাঁত ফলাই দিব তোরা থার্ড ক্লাস কোথাকার। আমার নাম মোসাম্মদ সানজিদা খাতুন, আমার বয়স 16। মামুন ভাইয়ের মা নিয়ে আসছে আমাকে মাজার থেকে, আমরা নিয়ে আসছি, মাজার বসে কান্না করতেছিলাম। পরে আসছি, উনি আসার পর উনি তো আমার সাথে তো ভালো ব্যবহার করে দূরের কথা, মানে স্কুলে ভর্তি করে দূরের কথা, উনি আমার ঠিক মতো খাইতেও দিত না। মামুন ভাই যে আব্বা আছে, উনি আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করছে, মনে করেন আমাকে খারাপভাবে টাচ করার চেষ্টা করছে। আমি বাসায় যখন একা থাকতাম বা কোনো কাজ করতাম, উনি আসে মানে আমার পিছন দিকে, আমি সামনে দিকে তাকার কাজ করতেছি, আমার পিছন দিকে এসে জড়ায় ধরতো। আমি অনেক চেষ্টা করতাম আমার কাছ থেকে ছাড়ার, কিন্তু আমি পারতাম না। কালকে ওনার বোন আমার মাসছে, তো মামুন ভাইয়ের যে বোন আছে, মানে কথা বলতে পারে না, উনি আমাকে মাসছে সামান্য একটু বিষয় নিয়ে। রুটি ঠান্ডা হয়ে গেছে, আমি রুটি আগে বানাইছি, রুটি ঠান্ডা হয়ে গেছে, এই বিষয়টা নিয়ে। আমি আর মামুন যে বাসায় থাকতাম, ওর হেল্পিং হ্যান্ড, কালকে ও বাসা থেকে পালিয়ে আসছে। ও আমাকে পালিয়ে এসে একটা নাম্বার থেকে কল দিয়ে বলছে যে ভাবি আমি কোনো রকম পালিয়ে আসছি, আপনি একটু আমাকে হেল্প করেন, আমি অনেক কিছু বলতে চাই, সাংবাদিক ভাইদের সামনে বলতে চাই, আপনাকেও বলতে চাই। সো আপনারা আজকে ভাই ওর মুখ থেকে কিছু শুনেন, তারপর আমি না হয় কথা বলি। ওকে, আপনারা কোশ্চেন করেন। উনি আমাকে নিয়ে আসছে, উনি আমাকে নিয়ে আসছে মাজার থেকে। মামুন ভাইয়ের মা নিয়ে আসছে আমাকে মাজার থেকে, আমরা নিয়ে আসছি, মাজার বসে কান্না করতেছিলাম। বাসা থেকে আমার শতাম্য দাদির কাছে, ছোটবেলা আম্মু মারা গেছে, দাদির কাছে বড় হয়েছি, দাদি মারা যাওয়ার পর আম্মুর কাছে আসছি 1.5 বছর। আম্মু আমার অনেক জ্বালাইছে, আমি এগুলো সহ্য করতে পারিনি। তখন বের হয়ে যখন চলে আসছি, মাজারে এসে কান্না করতে উনিকে গেছিল সেদিন মামুন ভাইয়ের লগে ঝগড়া করার, আমি যখন কান্না করতেছি, উনি আমার দেখে ওনার নাকি মায়া লাগছে।
মায়া যখন লাগছে আমার বলতেছে তোমার কি হয়েছে, তুমি এখানে কান্না করতেছো কেন? আমি ওনারা সবকিছু বলছি, ঘটনা খুললাম। পরে বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার বাসায় চলো, আমি তোমার বাসায় নিয়ে যাই, তুমি আমার মেয়ে হিসাবে থাকবে। আমার জিজ্ঞেস তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করছো? আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। বলছে তুমি আমি একটা ভালো স্কুলে ভর্তি করাই দিব। আমি বলছি তাহলে আচ্ছা ঠিক আছে, আমার পড়াশোনাটাও হবে, আমার থাকার জায়গা হবে, আমি একটা ভালো পরিবার পাইতাছি। পরে আসছি, উনি আসার পর উনি তো আমার সাথে তো ভালো ব্যবহার করে দূরের কথা, আমার স্কুলে ভর্তি করে দূরের কথা, উনি আমার ঠিক মতো খাইতেও দিত না। সে আমারে বলছে যে আমারে বিয়ে শাদী করব, কিন্তু সে আমারে বিয়ে শাদী না করে আমার সাথে 3 মাস আমারে শারীরিকভাবে নির্যাতন করছে। আমার নাম মোসাম্মদ সুমি আক্তার, আমার বাড়ি আমার গ্রাম ইসমিঞ্জাপুর, থানা ধনবাড়ি। আমার বাবার নাম মোহাম্মদ শহীদ মিয়া। আমার বাবা মা আমাকে দেখে শুনে মজিদপুর নিবাসী মোহাম্মদ জয়ন মন্ডলের ছেলের কাছে বিয়ে দিছিল। ওইখানে আমি 4.5 বছর সংসার করছি। ওইখানে আমার একটা সন্তান আছে 3 বছরের। তারপরে আমার সোহাগের সাথে কথা হয়। কিভাবে সম্পর্কটা হলো সোহাগের সাথে? সোহাগের সাথে আমার ফোনে সম্পর্ক হয়েছে, আমি ফেসবুক থেকে। তারপরে আমি 10 মাস তার সাথে কথা বলি। কথা বলার পর 11 মাসে আমি তারে বিয়ে করি। বিয়ে করে 1 বছর সংসার করার পর তারে আমি ডিভোর্স দিয়ে আমার আগের স্বামীর কাছে, আমার সন্তানের কাছে আমি চলে গেছিলাম। সেইখানে আমি 9 দিন ছিলাম। সেইখানে সে ফোন দিয়ে আমার হুমকি দেয় যে সে আত্মহত্যা করব, তার মা বাবা আমাকে ছাড়বো না। তার জন্য আমি ভয় পাই আমি তার কাছে আবার চলে আসি। সে আমারে নিয়ে ঢাকা সাভার হেমায়তপুর বাসায় উঠে এপ্রিলের 9 তারিখে। সে আমারে বলছে যে আমারে বিয়ে শাদী করব, কিন্তু সে আমারে বিয়ে শাদী না করে আমার সাথে 3 মাস আমারে শারীরিকভাবে নির্যাতন করছে। কইরা 4 তারিখে বিকাল 3টা বাজে আমার ফোন, কাগজপাতি এগুলো নিয়ে আমার উপরে 20,000 টাকা ঋণ চাপায় থুইয়া আমার রাইখা চলে আইছে। পরে আমি আমার স্বামীর খুঁজে আমি আমার স্বামীর গ্রামে আইছি। আওয়ার পরে আমার স্বামীর আমি আইসা পাই নাই। আমার স্বামী পলাতক। আমার শাশুড়ি ঘর তালা মেরা তার বাপের বাড়িতে চলে গেছিল। এখন আমার এলাকাবাসীর কাছে, এলাকার মাতবরের কাছে আমার একটাই অনুরোধ, আমি কোনো টাকা পয়সা চাই না, আমি কোনো কিছু চাই না। ও আমার জীবন নষ্ট করছে, আমার সংসার নষ্ট করছে। আমার এখন তাদের কাছে একটাই দাবি, আমি ওরে নিয়ে সারা জীবন কইরা খাইতে চাই, যে পর্যন্ত এই পৃথিবীতে আছি।